যেহেতু সরকার এখানে সব দলের সাথে আলোচনা করে একটা সুন্দর জুলাই সনদ তৈরি করেছেন এবং আগামী নির্বাচন আমরা আশা করি সুন্দর একটা নির্বাচন, সব দলের অংশগ্রহণ হবে এবং সব দলের অংশগ্রহণের নির্বাচন খুব সুন্দর হবে। চরমনার পীর সাহেব তিনি যে কথাটা বলছেন পিআর পদ্ধতি মানে সব দলের ভূমিকা থাকবে, বড় দলের বড় ভূমিকা থাকবে, ছোট দলের ছোট ভূমিকা থাকবে এবং এই পিআর পদ্ধতির মাধ্যমে গোটা দেশের সব দলের কম বেশি ভূমিকা থাকবে, অর্থাৎ সব দলের অংশগ্রহণ থাকবে। এটা খুব ভালো একটা পদ্ধতি। অনেকে এই পিআর পদ্ধতি সম্পর্কে ব্যাপক ধারণা নাই, যার কারণে এই পিআর পদ্ধতি সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত, এটা আমরা মনে করি। এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি পিআর পদ্ধতি সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এই উভয় কক্ষে এই পিআর পদ্ধতি সম্ভব যদি তারা মনে করে এবং সব রাজনৈতিক দল যদি একমত হয়। এবং এই সাথে আমি আরেকটা কথা বলবো, শুধু যশোর থেকে আমরা এসেছি আজকের ছাত্র জনতার ডাকে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই সনদের ছাত্রদের এবং জনতার সবার সমান অধিকার নিশ্চিত করার দাবিতে আজকে আমরা যশোর থেকে এখানে এসেছি। আর আমরা আশা করি একটু বাদেই জুলাই সনদের ঘোষণা করবে প্রফেসর ডক্টর ইউনূস। আশা করি জনগণের 18 কোটি জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। সেই সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, বাংলাদেশের প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে আমি মনে করে দিতে চাই নতুন একটি প্রোটোকল, বিশ্বের এটা কোথাও নাই। বাংলাদেশের এক দল ক্ষমতায় আসে, সে তার নির্দিষ্ট মেয়াদে আবার চলে যায়, আবার আরেক দল আসে, ভাগ্যের পরিবর্তন হয়, এমপি মন্ত্রী মিনিস্টার তাদের ভাগ্যের পরিবর্তন হয়, জনগণের ভাগ্যের, আমাদের মতো সাধারণ মানুষ আমাদের তেমন কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। তা আমি বলবো বাংলাদেশের সংবিধান যদি এমন হতো যে একটা আসন যদি 3 জনে পরিচালনা করে, একজন সৎ ব্যক্তি, একজন মেধাবী ব্যক্তি, একজন জনগণের প্রতিনিধি, তার মানে আমি বলতে চাচ্ছি আগে একটা আসনে একজন এমপি থাকতো, এখন দাবি করছি একটা আসনে 3 জন এমপি থাকবে। সৎলোকের যোগ্যতা হবে অবসরপ্রাপ্ত বিশেষ ক্যাডার অথবা দাওরা হাদিস পাস, কামেল পাস, MA পাস, এরকম লোকের ভিতর থেকে লটারির মাধ্যমে একজন সৎলোক নির্বাচিত করবেন এবং সেই সৎলোক লটারি কাটার আগে তিনি লিখিত দেবেন, যদি আমি দুর্নীতি করি তাহলে আমার আজীবনকাল জেল খাটতে হবে, না হলে ফাঁসি হবে, তা নাহলে তার সৎলোক পাবেন না। এইভাবে যদি সৎলোক দিয়ে অর্থ পরিচালনা করা হয় কোনো আসনের, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, ব্রিজ, তাহলে কোথাও কোনো উল্টাপাল্টা হবে না, সঠিকভাবে কাজ হবে। এবং ব্রিফিংয়ে প্রতিদিন 4টার সময় তিনি বলে দেবেন যে আজকে কত কাজ হলো, কত আয় হলো, কত ব্যয় হলো। এইভাবে রাষ্ট্রটা চললে রাষ্ট্র অনেক সুন্দর হবে। এবং এই সাথে আরেকটা লোকের কথা বলতে চাই, সেটা হলো মেধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ এদেশের ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলন ছিল মেধা প্রতিষ্ঠা করার আন্দোলন। আমি সেই মেধার কথা বলছি। যদি একটা আসনে পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ নাম্বার যে পাবে সে হবে মেধাবী এমপি, এবং মেধাবী এমপির কাজ হবে ওই আসনের সমস্যা খুঁজে বের করা, ওই আসনের সঠিক সমস্যা খুঁজে বের করে সৎলোক, মেধাবী লোক এবং জনগণের প্রতিনিধির সাথে আলোচনা করে তিনি সমস্যা সমাধানের পরিকল্পনা করবেন। এবং আরেকটা লোকের কথা বলতে চাই, যেটা জনগণের প্রতিনিধি, 18 কোটি মানুষের কামনা, জনগণের প্রতিনিধি হবে, সিসি ক্যামেরার সামনে নির্বাচন হবে, জনগণ সুন্দরভাবে সব কিছু পূর্ণভাবে দেখবে, সব কিছু সিসি ক্যামেরার সামনে নির্বাচন হয়ে আল্লাহ যাকে মনোনীত করবেন তিনি হবেন জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধির কাজ হবে সৎলোক এবং মেধাবী লোকের সাথে আলোচনা করে রাষ্ট্রের এবং ওই আসনের সমস্যার সমাধান দেওয়া। এভাবে যদি আমাদের এখন বর্তমান পার্লামেন্ট চলে 300 আসন, আর আমি বলতে চাচ্ছি এই 300 আসনে 900 ব্যক্তির সেটিং থাকবে, একজন সৎ, একজন মেধা, একজন জনগণের প্রতিনিধি এবং জবাবদিহিতামূলক রাজনীতি। প্রতিদিন বিকাল 4টার পরে কি কাজ হয়েছে কোন আসনে, সৎলোক সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করবে, কত আয় কত ব্যয়। এবং এই জাতীয় পার্লামেন্টের সামনে সিনেমার পর্দার মতো ভেসে উঠবে সারা বাংলাদেশ কত আয় করলো, কত ব্যয় করলো। আমি মনে করি যে এইভাবে যদি প্রতিদিনের হিসাব প্রতিদিন হয় তাহলে রাষ্ট্র পরিচালনা খুব সুন্দর হবে। এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আমার এই নিয়মটা যদি আপনারা একটু মেনেন এবং 18 কোটি জনগণের প্রতি অনুরোধ, প্রফেসর ডক্টর ইউনূস স্যারের প্রতি অনুরোধ, আমি যে কথাটি বললাম অনেক গবেষণা করে আমি এটা বের করেছি, এই কথাটা একটু ভেবে দেখবেন। এইভাবে যদি বাংলাদেশ চলে আশা করি আগামী দিন ফ্যাসিস্টের জন্ম আর কখনো দ্বিতীয়বার বাংলাদেশের সম্ভব না। কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো ধর্ষক এই বাংলাদেশে আর জন্ম নেওয়া সম্ভব না। এবং শুধু কথা এখানেই শেষ না, আমাদের সচিবালয় এবং বাংলাদেশের বিভিন্ন অফিস, বড় বড় অফিস, NBR, তারপরে বড় বড় অফিস যেগুলো আছে
এইগুলোর যে বড় বড় কর্মকর্তা রাজনীতিবিদদের চেয়েও তারা আরও বেশি চালাক। রাজনীতিবিদরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারে না, কিন্তু ওই বড় অফিসার সেই ফাঁক ফোকরগুলো বুঝায় দেয় কিভাবে দুর্নীতি করতে হবে। এই অফিসগুলো যদি, যেরকম একটা উদাহরণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদি ওখানে একজন সৎ এবং একজন মেধাবী লোক বসান এবং 4টার সময় ব্রিফিং করেন যে কত আয় কত ব্যয় এবং কি হলো এই মন্ত্রণালয়, তাহলে আমার মনে হয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সচিবালয় এবং এনবিআর অফিস, বাংলাদেশের শেষ ভূমি অফিস পর্যন্ত এবং থানা এবং অন্যান্য যে অফিসগুলো, ডিসি অফিস, সমস্ত জায়গায় যদি এরকম লোক বসানো হয়, যেটা 18 কোটি মানুষের কামনা, ছাত্র জনতার কামনা, জুলাই গণ অভ্যুত্থান এজন্যই ঘটেছিল যে এই একটা স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ, চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, এবং এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় জবাবদিহিতা থাকে, তাহলে আগামী দিন আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই রাষ্ট্র হবে সুন্দর একটা রাষ্ট্র, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা তাদের ন্যায্য অধিকার পাবে, এটাই আমি কামনা করি। আর আশা করি আমার এই বক্তব্য ইনশাল্লাহ আপনারা শুনবেন, এবং 18 কোটি মানুষের প্রতি অনুরোধ রইল, এবং সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতিবিদ সবার প্রতি অনুরোধ রইল, আমার এই বক্তব্য যদি সংবিধানে প্রয়োগ করা হয় তাহলে আশা করি সুন্দর বাংলাদেশ হবে, এতে কোনো ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা, পিআর পদ্ধতি, এখানে পিআর পদ্ধতি আপনাকে আগে সুন্দরভাবে বোঝা লাগবে। পিআর পদ্ধতি মানে আনুপাতিক হার। আনুপাতিক হার, কোনো দল যদি 1% ভোট পায় তাহলে সে 1%-এর যে মর্যাদা, 1%-এর তার যতটুকু আসন সে ততটুকু পাবে। আর কোনো দল যদি 80% ভোট পায় তাহলে তার ক্ষমতা থাকবে 80%-এর। এখানে কোনো ঠকাঠকির কোনো কারণ নাই। পেয়ার পদ্ধতি সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে। বিএনপির বড় নেতা সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে এই পেয়ার পদ্ধতি তাদের পছন্দীয় নয়। এটা তারা বড় দল তারা এটা বলতে পারে, কারণ তারা বড় দল, তাদের অনেক ভোট, এবং এটা তারা বলতে পারে, কিন্তু তাদের কাছে এটা পছন্দীয় না থাকতে পারে। কিন্তু আমি মনে করি এই দেশটার মালিক হলো 18 কোটির জনগণ। 18 কোটির জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিন পিআর পদ্ধতি হবে না আগে যে গণভোট, আগে যেভাবে সংসদ নির্বাচন হতো সেই পদ্ধতিতে হবে। তাহলে আপনারা জাতীয় গণভোটের আয়োজন করুন। 18 কোটির জনগণ ব্যালট পেপারের মাধ্যমে আমি আশা করি 95% লোক রায় দিয়ে দেবে এদেশে পিআর পদ্ধতিতে ভোট হোক। এবং আমি আরও আরেকটা কথা বলবো, যখন রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়, আমি মনে করি এই দেশের জাতীয় গণভোট রাখা উচিত। ভোটের আগে ভোট হবে 2 বার। জনগণ কি বলে, জনগণের কামনা কি, জনগণের মনের ভাষাটা কি, সেটা আগে বোঝার জন্য একটা জাতীয় গণভোট দেন। জাতীয় গণভোটে যদি পিআর পদ্ধতি রায় পেয়ে যায় 50% ভোট, তাহলে আপনারা পিআর পদ্ধতি ভোট দেবেন। আর যদি জাতীয় গণভোটে তাদেরটাই রায় পেয়ে যায়, আমরা স্বেচ্ছায় মেনে নেব, এটা নিয়ে কোনো ঝগড়া নাই। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা, বিশ্বের এটা কোথাও নাই। ভোটের আগে ভোট, জাতীয় গণভোট। জনগণ কি বলে, এই রাষ্ট্র 18 কোটি জনগণের, তাদের ভাষা আপনাকে বুঝতে হবে, এবং তাদের ভাষা বুঝতে পারলে পেয়ার পদ্ধতি কায়েম হয়ে যাবে এই দেশে। বড় দল, তাদের ভূমিকা অনেক, তাদের আসন অনেক বেশি থাকবে। জনতার সম অধিকার, জুলাই গণ অভ্যুত্থান যেমন আমাদের সব রাজনৈতিক দল একসাথে মিশে, ছাত্র জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র এবং এই দেশের 18 কোটি জনগণ যেমন একসাথে মিলে আমরা আন্দোলন করেছি, ঠিক তদ্রূপ আমরা একসাথে মিলে পেয়ার পদ্ধতি আমরা চাই। যদি আপনাদের আমার কথায় বিশ্বাস না আসে, তাহলে আপনারা জাতীয় গণভোট করুন। জাতীয় গণভোটে আপনার প্রশ্নের সঠিক উত্তর এদেশের জনগণ ব্যালট পেপারের মাধ্যমে দিয়ে দেবে। পেয়ার পদ্ধতি সম্পর্কে আপনাকে আরও জানতে হবে। পেয়ার পদ্ধতি না, কোনো ভয় নাই। মারা গেছে।